আর আবারও সেনাপ্রধানকে নিয়ে আলোচনা সামনে আসলো। সেনাপ্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো। ডক্টর ইউনূসের সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ? কোন পথে বাংলাদেশ এগোচ্ছে? এদিকে আবার মহা বিপদে পড়ল ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ। ক্ষমতা হারানোর শঙ্কায় রয়েছে ডক্টর ইউনূস সহ উপদেষ্টার। এরই মাঝে সন্ধ্যায় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। কি কারণে প্রধান উপদেষ্টার এই বৈঠক, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আমি যখন নিউজটি করছি তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি জরুরি বৈঠকে বসেছেন। এখন এটা নিয়ে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর ধ্বংস হয়ে যাবে 100%। এই ইউনূস সরকারের বিপক্ষে আমাদের আরেকটি যুদ্ধ আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। কেউ কেউ বলছে যে 2025 সালের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হবে। এখন আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস, তাকে কি আপনার পদত্যাগ করাতে পারবে বা এই সরকারকে কি সরাতে পারবে? বিএনপির পক্ষ থেকে বর্তমান একের পর এক এই অন্তর্বর্তীকালে সরকারের এগেইনস্টে পদক্ষেপ নিচ্ছে এবং আমরা এটা দেখতে চাই যে এই সরকারকে সরিয়ে বাংলাদেশের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যারা মারা গিয়েছে, তাদের নাম ভাঙিয়ে এই সার্জিস হাসনাত এরা যে কত কোটি কোটি টাকা লুট করেছে সেটা আজ তাদের সামনেই উজাগর করাটা খুবই জরুরি হয়ে উঠে। যে রক্ত ডিঙিয়ে তারা এই ক্ষমতার স্বাদ নিচ্ছে, সেই রক্তের সাথে তারা কত বড় জালিয়াতি করেছে। দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো, আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, এই জন্য আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আপনারা যদি এই ধরনের আচরণ করেন, আবার রাজপথে আপনাদের বিপক্ষে আমরা অবস্থান নেব। আগামী দিন এই ইউনূস সরকারের বিপক্ষে আমাদের আরেকটি যুদ্ধ আসবে। খেলা জমে খেয়ে, তাই না? দর্শক বন্ধুরা, বিএনপির কেন্দ্রীয় নেতার এই কি ঘোষণা অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের এগেইনস্টে। এখন আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস, তাকে কি আপনার পদত্যাগ করাতে পারবে বা এই সরকারকে কি সরাতে পারবে? যদি আপনারা এই তিনটা বক্তব্য যদি আপনারা ফিডব্যাক জানতে চান, আমি আমার পার্সোনাল মোতাবেক বলি, বিএনপি হচ্ছে নাম্বার 1 এদের আপনার পিছনে লাগছে বা এদেরকে শেষ করার জন্য, এই অন্তর্বর্তীকালে সরকারকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলার জন্য এবং আপনার জনগণের নির্বাচনের মাধ্যমে বা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠিত করার জন্য। অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে আপনার রাজাকাররা দখল করে আছে। মানে এই সমন্বয়কদের এগেইনস্টে যদি আপনার যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি আমরা সবাই যদি একসাথে রাজপথে নামি, তাহলে এরা বর্তমান পালাতে বাধ্য হবে এবং এদের বাঁচানোর জন্য বাংলাদেশের একটা নাগরিককেও আপনি খুঁজে পাবেন না, কেউ সামনে আসবেন না এদেরকে বাঁচানোর জন্য। অন্যদিকে যারা নাকি বর্তমান আপনার এই কি বলে এই উপদেষ্টা বা সমন্বয়কদের বসাইছে বা অন্তর্বর্তীকালে সরকারের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে, তাদের পরিবার থেকেও কেউ আসবে না, কিংবা তাদের যে আপনার বন্ধু বান্ধব বা এত যে মনে করো শত শত যে শিক্ষার্থীরা, তারা কেউ এদেরকে বাঁচানোর জন্য আসবে না। কিংবা এই সমন্বয়কদের এগেইনস্টে যদি আপনার বিএনপি বা আওয়ামী লীগ একত্র হয়ে যদি মাঠে নামে, কেউ এগেইনস্টে বা আওয়ামী লীগ আর বিএনপি কে ঠেকানোর জন্য রাজপথে কেউ নামবে না। দেখতে পারবেন যদি কেউ নামবে কারা? যারা নাকি বর্তমান এটার মনে করেন ফয়দা লুটতেছে, যারা নাকি বর্তমান লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, যারা নাকি মনে করেন চাঁদাবাজি করতেছে, একমাত্র সেই সমস্ত ছাত্ররাই মনে করেন নামবে। এছাড়া আর কাউকে আপনি দেখতে পারবেন না। এটা 100% আমি নিশ্চয়তা দিয়ে মনে করেন আপনাদেরকে আমি বলতে পারি। তবে এটা বাস্তব দর্শক বন্ধুরা যে বিএনপির পক্ষ থেকে বর্তমান একের পর এক এই অন্তর্বর্তীকালে সরকারের এগেইনস্টে পদক্ষেপ নিচ্ছে এবং আমরা এটা দেখতে চাই যে এই সরকারকে সরিয়ে বাংলাদেশের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। এখন দেখা যাক যে বিএনপি আসলে এটাতে কতটুকু সাকসেস হতে পারে। তবে আমরা বলতে চাই যে বিএনপির সাথে আমরা আছি, বিএনপির সাথে আছে যারা নাকি 71কে বিশ্বাস করে, যারা নাকি 72-এর সংবিধান তাদের বুকের ভিতরে লালন পালন করে, তারা প্রত্যেকেই বিএনপির সাথে আছে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন।
এবার আবারও সেনাপ্রধানকে নিয়ে আলোচনার সামনে আসলো। সেনাপ্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো। ডক্টর ইউনূসের সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ। কদিন আগেই সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে নানা রকমের বাজে মন্তব্য করতে শুনেছি আমরা নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাদের। এবি পার্টির সাধারণ সম্পাদক খুবই বাজে মন্তব্য করেছিলেন। সেই সূত্র ধরে হাসনাত আবদুল্লাহ, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, এই দুজন সমালোচনার সর্বোচ্চ শিখরে উঠে গিয়েছিলেন। তাদের সেই সমালোচনার পরে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে ডক্টর ইউনূস ক্ষমতা কন্টিনিউ করবেন নাকি সেটি কন্টিনিউ করতে গেলে সেনাবাহিনী ক্ষমতায় আরোহণ করবেন। সেনাবাহিনী ক্ষমতা নেবে কি নেবে না এই আলোচনা অনেক দিন ছিল। বাংলাদেশের বাস্তবতায় সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার বর্তমান প্রেক্ষাপটে সম্ভাবনা আছে কিনা সেই আলোচনাও অনেকে করে থাকেন। সেই আলোচনায় যদি যাই তাহলে বাস্তবতা বলে যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়াটা খুবই কঠিন এই কারণেই যে আন্তর্জাতিক মহলের সাপোর্ট যদি না পাওয়া যায়, বিশেষ করে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী অনেক বড় ভূমিকা পালন করে থাকেন। শান্তি মিশনে বাংলাদেশের বহু সেনা সদস্য অংশগ্রহণ করেন এবং সেনাবাহিনীর মধ্যে অনেকেরই যারা শান্তি মিশনে যান তাদের স্বপ্নের ট্যুর এটা। অর্থনৈতিকভাবে তো বটেই, ক্যারিয়ারগত দিক থেকেও একটা মাইল ফলক তৈরি হয় সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে। সেই কারণেই সেনাবাহিনী দেশের ক্ষমতা নেওয়ার মতো ঘটনা ঘটাবে না এই আলোচনা অনেকদিন থেকেই ছিল। তাতে করে জাতিসংঘ বেঁকে বসতে পারে, জাতিসংঘ শান্তি মিশনের যে সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণ সেই অংশগ্রহণ বাতিল করে দিতে পারে, এরকম নানা রকমের আলোচনা ছিল। কিন্তু আবারও সেনাবাহিনীর ব্যাপারটা সামনে চলে আসছে এই কারণে যখন ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রসঙ্গটা আসছে। নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে ডক্টর ইউনূস আরও 5 বছর যেন ক্ষমতায় থাকেন। ডক্টর ইউনূস কেউ বলছেন যে আরও 10 বছর যেন ক্ষমতায় থাকে। এরকম নানা রকমের আলোচনা রয়েছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনেকেই নানাভাবে বলার চেষ্টা করেন। সাংস্কৃতিক কর্মীরা যারা ডক্টর ইউনূসের পক্ষে মতামত দেন তারা বলার চেষ্টা করে থাকেন। কিছু সাংবাদিক বিভিন্নভাবে এরকম লেখালেখি করার চেষ্টা করে থাকেন। নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়ে থাকে। কদিন আগেই গত মাসের 29 তারিখে আমরা সার্জিস আলমকে এরকম একটা পোস্ট করতে দেখেছিলাম। আজকে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যায় তিনি বলেছেন ডক্টর ইউনূস এই বর্তমান যে অবস্থা রয়েছে, সরকার রয়েছে, সেই সরকারের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে 5 বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি। আমি বলেছি যে পরবর্তী নির্বাচনের পর নির্বাচন পরবর্তী সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূস যেন 5 বছর অন্তত ক্ষমতা গ্রহণ করেন, সেই স্বপ্ন আমার আজীবন লালিত একটা স্বপ্ন। অর্থাৎ পরবর্তী নির্বাচনে যারা বিজয়ী হয়ে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী করবেন এরকম আশাবাদ ব্যক্ত এনসিপির পক্ষ থেকে করা হয়েছে। আবার অন্যদিকে আলোচনা চলছে ডক্টর ইউনূস যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, বর্তমান মেয়াদকে যদি বাড়াতে চান, 2029 সাল পর্যন্ত ক্ষমতায় বসে থাকতে চান এবং যে নির্বাচনের কথা আলোচনা হচ্ছে সেই নির্বাচন যদি বিলম্বিত করতে চান তাহলে সেনাবাহিনীর টেক ওভার করতে পারে। আদৌ সেনাবাহিনীর টেক ওভার করার মতো সিচুয়েশন আছে কিনা, সেনাপ্রধান সেই কাজটি করবেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট দ্বিমত যেমন রয়েছে, যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ সেনাবাহিনী আমার মনে হয় না যে এই মুহূর্তে বাংলাদেশের শাসনভার টেক ওভার করবে। নানা কারণেই সেনাবাহিনীর সেরকম সম্ভাবনা বেশ কয়েকবার উদিত হলেও সেনাবাহিনী সেই পথে যায়নি। সাম্প্রতিক সময়ে যে জরুরি অবস্থা জারির প্রসঙ্গ এসেছিল, বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকমের উস্কানিমূলক কর্মকাণ্ডের পরে সেই ব্যাপারটা সামনে এসেছিল বেশি করে, তখনও কিন্তু সেনাবাহিনী এবং সেনাপ্রধান জরুরি অবস্থার দিকে যাওয়ার জন্য রাষ্ট্রপতির শরণাপন্ন হননি। সেই কারণেই একটা কথা বলা যেতেই পারে যে সেনাবাহিনী হয়তো ক্ষমতা নেবে না। সেনাবাহিনী যদি ক্ষমতা না নেয় তাহলে কি ডক্টর ইউনূস নির্বিঘ্নে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় থাকতে পারবেন? যে জনমত তৈরি করার চেষ্টাটা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখি হচ্ছে, কেউ বলছেন 5 বছর, কেউ বলছেন আরও 10 বছর। যদিও ডক্টর ইউনূসের বয়স এই মুহূর্তে 85 বছর, এই বয়সে তিনি আরও 5-10 বছর ক্ষমতায় কিভাবে থেকে দেশ চালনা করবেন সেই প্রশ্ন তো রয়েছেই। এটা একেবারেই বিধাতা কর্তৃক নির্ধারিত একটা ব্যাপার যে তার শারীরিক সক্ষমতা আর কতদিন থাকবে, সেই ব্যাপারটিও যখন অনিশ্চিত তখন তার ক্ষমতা দীর্ঘায়িত করা ব্যাপারটা নিশ্চয়তার মধ্যে পড়ে কিভাবে, সেই প্রশ্ন সামনে এসে যায়। আমি যখন এই নিউজটি করছি তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি জরুরি বৈঠকে বসেছেন। এই বৈঠকটার বেশ কয়েকটি দিক আছে। প্রথম এবং গুরুত্বপূর্ণ যে দিকটা, ডোনাল্ড ট্রাম্পের ইস্যু থেকে এই বৈঠকটা শুরু। কেউ কেউ বলছেন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উপর এই যে ভারত, পাকিস্তান, চীন, তারপর হচ্ছে যে আপনার আশেপাশের রাষ্ট্রগুলোর তুলনায় মানে মিয়ানমারের নিচে আমরা আছি, 37% এই যে শুল্ক চাপাই দেওয়া হয়েছে, এটা বেসিক্যালি সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য। কেউ কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের উপর যে বিরক্তির একটা ইস্যু আছে, সেই পুরনো ফান্ডিং ইস্যুকে কেন্দ্র করে ক্লিন্টন ফাউন্ডেশনকে
সেটারই একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে বাংলাদেশের উপর 37% তারা এই যে শুল্ক চাপাই দিছে। কারণ বাংলাদেশ খুব বেশি যে মানে আমাদের তুলনায় আমরা অনেক কিছু এক্সপোর্ট করি, বাট আমেরিকার ইকোনমিতে আমাদের এই এক্সপোর্টের ইস্যুটা হয়তো একটা চালের দানার পরিমাণ তাদের টোটাল ইকোনমির মধ্যে, বাট তারপরও 37% চাপাই দিছে। তো এখন এটা নিয়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে যাবে 100%। তো এখন কিভাবে আসলে এখান থেকে উত্তরণ করা যায়, এটা এই মুহূর্তে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কারণ যে 37% আপনি শুনছেন এটা কিন্তু 37 না, এটার সাথে আবার ভ্যাট আছে, ট্যাক্স আছে, আরো টুকিটাকি ওই দেশের ইনক্লুসিভ অনেক কিছু আছে, যেটা হয়ে যাবে নিয়ার অ্যাবাউট 45 to 50। মানে আগে আমেরিকাতে যে ব্যবসাটা আমরা করতাম এই ব্যবসাটা অনেক গুণে ব্যয়বহুল হয়ে যাবে। তো সেই তুলনায় আমাদের ব্যবসায়ীরা কতক্ষণ টিকে থাকতে পারবে? কেউ কেউ বলছেন যে এই ঘোষণায় ভারত অনেক দূরে এগিয়ে যাবে, তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমেরিকার বাজার ধরতে সোজা হবে। কারণ এই যে ভারতের দিছে 24 মনে হয়, আর আমাদেরকে দিচ্ছে 13% না 1%। ইন্টারন্যাশনাল মার্কেটে 1% বিট করেই কিন্তু ব্যবসা করা হয়। তো সেই জায়গায় 13% একটা বিশাল ধাক্কা বাংলাদেশের গার্মেন্টসকে ধ্বংস করার জন্য। যে কোনো কারণেই হোক বাংলাদেশ এখন রোশানলে আছে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বৈঠকে অংশ নিয়েছেন অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান। গেল কয়েক ঘন্টা আপনার এই বৈঠকটি হয়েছে। জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতেই বেসিক্যালি এই সভাটা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে আলোচনা করতে কিভাবে এটাকে সমাধান করা যায়, আমাদের রেসপন্স কি হবে, আমরা মার্কিন প্রশাসনকে কি লিখব, এ নিয়ে আলোচনা হয়েছে। আর সরকারের যিনি উপদেষ্টা আছেন, প্রেস সচিব আছেন শফিকুল, তিনি বলছেন আমি এটুকু বলতে পারি আজকের বৈঠক থেকে খুব ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসবে। আর বাংলাদেশকে যেই জায়গায় 15 থেকে 37 উত্তোলন করা হয়েছে, এখান থেকে সামহাও উত্তরণের একটাই উপায়, আমরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ট্রাম্প বলছে যে শুল্ক থেকে বাঁচতে হলে একটাই উপায় কি, যে তোমরা তোমাদের কলকারখানাগুলো আমাদের দেশে এনে এস্টাবলিশ করে, তাহলে কি হবে, সেই দেশে কর্মসংস্থান বাড়বে, সেই দেশের সরকারের রাজস্ব বাড়বে, ট্যাক্স বাড়বে, অনেক কিছু কিন্তু সেখান থেকে তারা অ্যাচিভ করবে, যেটা এখন তারা পারতেছে না। তো আমাদের দ্বারা কি সম্ভব না। ইন্টারন্যাশনাল আদালতে মামলা করা সম্ভব না, যেটা চীন করছে। সো আমাদের যেটা করতে হবে, পাম্পট্টি দিয়া হোক, কূটনৈতিক চ্যানেলে হোক, অথবা ডক্টর ইউনূসের ব্যক্তি যে লিঙ্ক আপ আছে সেটা দিয়া হোক, মানে যে কোনো মূল্যে এই শুল্কের রোশানল থেকে মিনিমাম লেভেলে ভারতের লেভেলে নামতে হবে। কেন? ভারত এবং বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার দখল করার মধ্যে প্রতিদ্বন্দ্বী, খেয়াল রাখতে হবে। সো এখানে 1% ইস্যু, মানে আমরা তো এক্সপোর্টই করি গার্মেন্টস, অন্যান্য জিনিস হয়তো 2-1% করি। তো এই জায়গাটা আমাদের জন্য বিশাল একটা ধাক্কা, ক্ষতি, হুমকি সবকিছু পড়বে, যেটা হয়তো জাস্ট মাত্র 1 বছরের মাথায় আপনি দেখবেন যে অনেক কিছু ঘটে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ট্রাম্পের মনটা একটু নরম করে আর বাংলাদেশকে এই ইস্যুটাতে একটু স্যাক্রিফাইস করে। দেখা যাক ডক্টর ইউনূস কতটুকু ক্যাপাবল। এই প্রথম তিনি এমন এগুলি পরীক্ষায় পড়ছেন। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করবে ভারত, এমনটাই বিশ্বাস করে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।